সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ। আমার বাম দিকে রয়েছেন শিমুল কুম্ভকার, তিনি একজন ভাস্কর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 6 মার্চ 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2013 চলমান অস্থিরতায় খেলাপি হওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। 2014 বিদ্যুতের মূল্য বৃদ্ধি, সরকারের ভুল নীতির খেসারত দিতে হবে গরিব মানুষকে। 2015 হত্যার মাধ্যমে বাক স্বাধীনতা রোধ করা যাবে না, তা নিউ ইয়র্ক টাইমস। 2016 মন্ত্রীদের বিতর্কিত বক্তব্যে বিচার বিভাগকে ক্ষতিগ্রস্ত করছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 2017 4 বছরেও ত্বকী হত্যার চার্জশিট হয়নি। 2019 গাইবান্ধায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 10। বেইল আউট ফান্ড, টাকা 150 crores more for scam hit Janata Basic. Jalam's wrongful detention in 26 loan scam cases. Anti-Corruption Commission transfers blame on banks. 2020 পাপিয়াকে নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশ না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ। BGB villages clash, BGB files case against 4 dead, 85 others. 2021 বার্নিকাটের গাড়িতে হামলায় চার্জশিট, জড়িত স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা। 8 years of Toke murder, no charge sheet yet. City people suffer for uncontrolled mosquito manage. 2022 ছাত্রলীগের ভয়ে নিরাপত্তা চেয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের 15 সাংবাদিকের জিডি। Protest against price hike, dozens of BNP people hurt in police Awami League attacks. DSA enacted to protest rulers, not people. Webinar 2023 নোয়াখালীতে কমিটি নিতে ছাত্রলীগের সভাপতিকে পেটালেন সাধারণ সম্পাদক। আবারও সংঘর্ষে 3 কলেজের শিক্ষার্থীরা, জবাবদিহি ও আইনের শাসনের ঘাটতি। কারসাজি জেনেও মন্ত্রী নীরব, পাট খাতে নগদ সহায়তা। অক্সিজেন প্লান্ট ব্লাস্ট, ইমপ্রপার ম্যানেজমেন্ট, নেগলিজেন্স ব্লেমড প্রাইমারিলি। শুরুতেই যাচ্ছি হারুনুর রশিদ। হারুন ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, হত্যার মাধ্যমে বাক স্বাধীনতা রোধ করা যায় না। দ্য নিউ ইয়র্ক টাইমস এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। বাক স্বাধীনতার উপর আঘাতের প্রধান কারণ কি ছিল বলে মনে করেন আপনি বিগত হাসিনা রিজিমের সময়ে? গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য বাক স্বাধীনতা এবং কলমের স্বাধীনতা, এটা হচ্ছে বেসিক যে ভিত্তি, সেটা হচ্ছেই বাক স্বাধীনতার উপর যদি আঘাত করা হয়, বাক স্বাধীনতাকে যদি স্তমিত করা হয়, সেক্ষেত্রে গণতন্ত্রকে রহিত করা হয় এবং গণতন্ত্রের বিকশিত হওয়ার যত পথ সেগুলো বন্ধ হয়ে যায় এবং ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ যেটা বা স্বৈরতন্ত্র যেটা আমরা বলি না কেন, সেটার ভিত্তিটা শক্তিশালী হয়। বাক স্বাধীনতা এবং কলমের স্বাধীনতা হচ্ছে একজন ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক সরকারের জন্য সবচেয়ে ভয়ের কারণ। কারণ গণতন্ত্রের মূল একটা জায়গা হলো, সেটা হলো ভয়েস রেজ করা। যদি ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট এবং স্বৈরতান্ত্রিক যে সরকারগুলো, তারা যে কাজগুলো করে, তারা সাধারণত এই কাজগুলো যারা যেই কয়েকজন মিলে বা যে ব্যক্তি কাজটা করে, স্বৈরতন্ত্রের যিনি প্রধান, তিনি তো প্রথম তার নির্দেশে কাজটা হয়। তো এই কাজটা যেন আর কেউ জানতে না পারে। জনগণ কথা বললে আসলে সংকটটা কি? জনগণ তো বলতেই পারে, জনগণ বা নানান ধরনের দাবি দেওয়া তুলতেই পারে। শেখ হাসিনা সরকার তো এক ধরনের ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। না, শেখ হাসিনা সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। কারণ
আমি বলছি যে এক ধরনের ভোটের মাধ্যমেই তো এসেছিলেন। ভোটটা তো সাজানো ভোট, এখানে তো জনগণ ভোট দিতে পারে নাই। জনগণ যে জনগণটা হচ্ছে আপনার গণতন্ত্রে বিশ্বাস করে, যারা ভোট দিবে, বাংলাদেশের বহু রাজনৈতিক ব্যবস্থার মধ্যে যারা গণতান্ত্রিক দল ছিল, যারা রাজপথে এই গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, সেই দলগুলোকে বাদ রেখে কেবলমাত্র যারা ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন করেছে, ফ্যাসিস্ট হাসিনার দোসর যে দলগুলো হয়েছে, শুধুমাত্র সেই দলগুলোকে নিয়ে তারা একটা ভোটের রাজনীতি করেছে, ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য যারা ছিল তাদেরকে নিয়ে তারা ভোটটা করেছে, একটা নির্বাচন করেছে। সেটাকে আপনি গণতান্ত্রিক নির্বাচন বলতে পারেন না, কারণ আপনার সেই ভোটগুলোতে আমরা যদি দেখতে পাই 2014 সালে কিন্তু ভোট পড়েছিল মাত্র 7%, যদিও তারা সেটাকে 39-40% বলেছিল, বাট প্রকৃত অর্থে কিন্তু সেই ভোটটা পড়েছিল 7%। আপনি এই বিরাট একটা ভোটের রাজ্য থেকে যদি মাত্র 7% ভোট দিয়ে আপনি একটা সরকারের কথা বলেন, তাহলে সেটা গণতান্ত্রিক সরকার হতে পারে না। বাক স্বাধীনতার উপরে আঘাত হানতে হলো কেন হাসিনাকে? জনগণ যখন তার কথাটা বলতে পারবে, এই যে জনগণ ভোট দিতে পারলো না, জনগণ যে ভোট দিতে পারলো না, কেন ভোট দিতে পারলো না, এই কথাগুলো যখন তারা বলবে, তখন তো এই ফ্যাসিস্ট সরকার আর টিকবে না। কিন্তু নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা যখন এই সংবাদ প্রকাশ করে, তখন তো আসলে রাষ্ট্রের শাসনকর্তা হিসেবে তাদের সেটি আমলে নেওয়া উচিত ছিল, বা সারা বিশ্বে লেজিটিমাইজ করবার জন্য হলেও তো এক ধরনের বাক স্বাধীনতা দেবার কথা ছিল, সেটিকেও তারা কেন পাত্তা দিল না? উনি রাষ্ট্র হিসেবে আমেরিকাতে পাত্তা দেন নাই। তিনি গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো, তারা যখনই এদেশে গণতন্ত্র নিয়ে কথা বলতে চেয়েছে, তাদেরকে পাত্তা দেয় নাই, জাতিসংঘকে পাত্তা দেয় নাই। তাদের দোসর হিসেবে ভারত কাজ করেছিল। ভারত এদেশে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট তৈরি করতে চেয়েছিল তাদের নিজেদের স্বার্থে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করার জন্য, এদেশের জনগণকে তাদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য তারা এই সরকারের এমন একটা সরকার চেয়েছিল, যেই সরকার তাদের কথায় উঠবোস করবে, যে সরকার তাদের কথায় নাচবে, যে সরকার এদেশের সমস্ত কিছু তাদের কথায় দিয়ে দেবে, এমন একটা সরকারকে তারা চেয়ে, যার কারণে তারা নিউ ইয়র্ক টাইমস না কোনো শক্তিশালী দেশের কথাও তারা শুনে নাই, বা যারা দাতা গোষ্ঠী ছিল দাতা গোষ্ঠী তারা পাত্তা দেয় নাই। জি, ধন্যবাদ হারুন ভাই। একই বিষয়ে শিমুল, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে মানুষের বাক স্বাধীনতাই যদি না থাকে, মানুষ যদি কথা বলবার স্বাধীনতা না থাকে, সেটি কি আপনি রাষ্ট্র বলবেন? সেটি কি রাষ্ট্র ছিল? আমাদের লাস্ট 3টি সরকারকে কি বলবেন আপনি? এটাই যে প্রথম ঘটেছে, বা শেখ হাসিনার আমলে বাক স্বাধীনতা রুদ্ধ করে দেওয়ার যেই প্রচেষ্টা বা প্রবণতা, সেটা এই রাষ্ট্র কাঠামোতে, এই বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময়েও আমরা দেখছি যে 72-এর পরেও ছিল, 71-এর পরবর্তী সময়ে সেই প্রবণতাটা এই রাষ্ট্রে দেখা যায়। তো এটার মানে এই না যে এটা একটা রাষ্ট্র না, এটা একটা রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্র কাঠামোর মধ্যে না, আমি সঠিকভাবে কোন ধরনের রাষ্ট্র বলবেন আপনি? বা নিশ্চয়ই এটা একটা সরকারটাকে কিভাবে মানুষ, আমি যদি বলি, সেটা হচ্ছে যে এই রাষ্ট্র কাঠামোর মধ্যেই একটা ফ্যাসিস্ট কাঠামো লুকিয়ে আছে, এবং এই তাহলে সেটা কি 1972 থেকেই? হ্যাঁ, অবশ্যই এটা দ্বিমত করার কোনো সুযোগ নেই, বা এইটা নিয়ে আবার নতুন করে আলোচনারও সুযোগ নেই, কারণ 1972 থেকেই আমরা দেখছি যে এই ভিন্ন মত দমন করার কাঠামোটাই ছিল ফ্যাসিবাদী কাঠামো। জি, আমি সেটাই কিভাবে ছিল একটু যেমন করে ফ্যাসিবাদী কাঠামো এ কারণে বলছি যে এই রাষ্ট্র কাঠামোটা একক ব্যক্তিকে এত বেশি ক্ষমতাশালী করেছে যে এই কাঠামোর মধ্যে, যেটা আমরা জানি যে গণতন্ত্রের জন্য বেসিক কয়েকটা প্রতিষ্ঠান যেটা লাগে, বিচার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান, যেগুলো আইন ব্যবস্থা, এবং একই সাথে এখানকার রাষ্ট্রপতি নির্বাচনী ব্যবস্থা কিংবা প্রধানমন্ত্রী নির্বাচনের ব্যবস্থা, সেখানে আমরা দেখছি যে এই ক্ষমতার ভারসাম্য এই রাষ্ট্রে এই সংবিধানে ছিল না, বা এখানে একটা লুফল রেখে দেওয়া হয়েছিল, যাতে করে এক ব্যক্তি সমস্ত কাঠামো, সমস্ত পরিকাঠামোকে পরিচালনা করতে পারে। আর একটি বিষয় আপনার সাথে একটু আলোচনা শুনতে চাই আপনার মুখ থেকে, সেটি হচ্ছে আমরা একটি সংবাদে দেখলাম ডিএসএ enacted to protect rules not people। ওয়েবিনারে এই বক্তব্য উঠে এসেছে, নিউ এজ, দ্য ডেইলি নিউ এজ পত্রিকায় সংবাদটি প্রকাশ হয়েছে। আমরা জানি ডিএসএ বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে জনগণের স্বার্থে ব্যবহার করা যেত কিনা। 4-5 বছর ধরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে অনেকবার এই স্লোগান উঠেছে, বা অনেকবার ছাত্ররা এটা বলেছে, ডিএসএ মূলত ডিক্টেটর সিকিউরিটি অ্যাক্ট। হ্যাঁ, এটা মূলত স্বৈরাচারকে প্রোটেক্ট করার অ্যাক্ট, এবং আমরা দেখেছি প্রতিটা ঘটনায়। আর আপনি যে বললেন জনগণের স্বার্থে ব্যবহার করা যেত কিনা, জনগণের স্বার্থে এই একটা স্বার্থের জন্য এই একটা তো তৈরি হয়নি, এই একটা তৈরি হয়েছে
ডিক্টেটরকে প্রোটেক্ট করার জন্য, রুলারকে প্রোটেক্ট করার জন্য, বা শেখ হাসিনা তার নিজের একটা বর্ম তৈরি করার জন্য এই একটা তৈরি করেছে। তার আমরা দেখেছি যে এই একটা ব্যবহার করা এই হচ্ছে জায়গাটিতে সাধারণ মানুষের কোনো স্বার্থই নেই, কোনো একেবারেই নেই। তার কারণ আমরা কোনোভাবেই কিন্তু সাধারণ এই মানুষকে- আইনটি প্রণয়নের আগে তো আমরা দেখেছি যে সংসদে আলোচনা হয়েছে এবং এই আইন প্রণয়নের আগে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথেও শেখ হাসিনা সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা কথা বলেছেন, আলাপ আলোচনা করেই এই আইনটি প্রণয়ন যেমনটি করেছেন। বললেন। যাদের সাথে আলোচনা করেছিলেন তারাও তো এর পক্ষে মতামত দিয়েছে, তাহলে তারা কিসের ভিত্তিতে এই মতামত দিয়েছিলেন? কিন্তু আমরা দেখি যে ডিএস এর যে মামলার আমরা যদি ফর্দ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে কাকে? এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে লেখককে, একজন কার্টুনিস্টকে, একজন শিল্পীকে, এবং এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে সংবাদকর্মীকে বা সংবাদের রিপোর্টারকে। অহরহ ঘটনা, কিন্তু আমরা কখনোই দেখলাম না যে সাধারণ জনগণ যখন সাইবার মাধ্যমে বা Victim হয়ে, অনলাইন মাধ্যমে ভিকটিম তিনি হচ্ছে, তাদেরকে শুনতে থ্রেট করা পাচ্ছেন। হচ্ছে। যেমন আমি আমার সংগঠনের অনেক নেতাকর্মীদেরকে দেখেছি তারা অনলাইনে কি পরিমাণ থ্রেট মানে তাদের উপর এসেছে, বা তখনকার সরকার দলের যে পেটোয়া বাহিনী, ছাত্রলীগের অনেক নেতারা আমার ইউনিটের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের বহু কর্মীকে অনলাইনে থ্রেট দিয়ে গেছে। এইগুলো মানে আমরা জিডি করার করছি, চেষ্টা করছি, কিন্তু অনেক সময় দেখা গেছে যে এইগুলো আসলে থানা বা রাষ্ট্রীয় যে আইন শৃঙ্খলা Agencies। হ্যাঁ এজেন্সিস তারা এটা আমলে নেয়নি। কিন্তু দেখা গেছে যে কোনো একটা ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে বা কোনো একটা পত্রিকায় লেখাকে কেন্দ্র করে অথবা কোনো কার্টুন ছাপাকে কেন্দ্র করে আর্টিস্টকে, লেখককে তুলে নেওয়া যাওয়া হচ্ছে। তার মানে এটাই প্রমাণ করে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসলে মূলত ডিক্টেটর সিকিউরিটি অ্যাক্ট। ধন্যবাদ শিমুল। একই প্রসঙ্গে হারুন ভাই আপনার কাছ থেকে জানতে চাই, ডিএসএ কে শিমুল বলল ডিক্টেটর সিকিউরিটি অ্যাক্ট, আপনি কি তার সাথে একমত হন? তাহলে আপনারা প্রতিবাদ করলেন না কেন, বা আপনাদেরকে কিভাবে ভিক্টিমাইজ করা হয়েছে যারা রাজনীতি করছেন? আইনটা তৈরি করেছে শেখ হাসিনা সরকার। এটা খুবই ভয়ানক একটা আইন ছিল। এই আইনটা তৈরি করা হয়েছে, আমি প্রথম যে কথাগুলো বলেছিলাম, যে মানুষের কণ্ঠরোধ করার জন্য, লেখনের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য। যে গণতন্ত্রের মূল শক্তি তো হচ্ছে ওগুলো, যারাই করেছে তাদেরকে জেলে দিয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের আইনগুলো সরকার কেন তৈরি করে, বা কোন পরিস্থিতিতে গেলে সরকার এই ধরনের আইন প্রণয়ন করে? একটা শ্রেণী তো আছে, তারা সবসময় প্রতিবাদ করতে যান ও তারা প্রতিবাদ করেই যায়। তারা অন্যায়কে কখনো মেনে নেয় না। এই মেনে নেয় না যেই গোষ্ঠীটা, এই গোষ্ঠীটা খুব শক্তিশালী একটা গোষ্ঠী। একটা সময় কিন্তু এই শক্তিটার সাথে দেশের সমগ্র মানুষ বা গণতন্ত্রপ্রেমী মানুষ ঐক্যবদ্ধ হয়ে যায়। এই ভয়টা কিন্তু সবসময় ওই সরকারের মধ্যে কাজ করে, ফ্যাসিবাদী সরকারের মধ্যে কাজ করে। যার কারণে সরকার ওই গোষ্ঠীটাকে রোধ করার জন্য, স্তম্ভিত করার জন্য, দমন করে রাখার জন্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে এক ধরনের ফ্যাসিবাদী আইন তারা তৈরি করে। এটা কিন্তু আপনার হিটলারের সময় আমরা দেখেছি, আমরা মুসলিমের সময় দেখেছি, আমরা কিন্তু আপনার এই বাংলাদেশে শেখ হাসিনার আমলে দেখলাম। তারপরে আমরা যদি এই যে ভারতের মোদি যেটা করছেন, যে সংখ্যালঘুদের উপর তারা আক্রমণ করার জন্য তাদেরকে হত্যা করছে, এক ধরনের আইন করে তারা যারা তাদেরকে বৈধতা দিয়ে দিচ্ছে। অর্থাৎ যারা যেই সরকারগুলো ফ্যাসিবাদী আচরণ জনগণের সাথে করে, মানে ফ্যাসিবাদের সংজ্ঞাটা তাহলে হারুন ভাই আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? ফ্যাসিবাদকে আসলে যে জনগণের স্বার্থের বাইরে চলে যায় তাকেই কি ফ্যাসিবাদ বলবেন? ফ্যাসিবাদ তো জনগণের বাইরে তো অবশ্যই তারা। আর ফ্যাসিবাদের মূল এটা হলো যে ফ্যাসিবাদ যিনি হচ্ছে রাষ্ট্রের সমগ্র ক্ষমতা একক হাতে উনি ওনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। সমস্ত আইন ওনার কথায় চলবে, উনি যা বলবেন সেটা আইন, উনি যেটা করবেন সেটাই বৈধ। এবং বাকি যে নাগরিক যারা কথা বলবেন, রাজপথে বিরুদ্ধে যারা কথা বলবেন, তারা সব বেআইনি। এইখানে হারুন ভাই আরেকটি শিমুল কুম্ভকারের আলোচনা থেকে আমি আরেকটু নিতে চাই যে ফ্যাসিবাদ আসলে হয়ে ওঠে না, ফ্যাসিবাদ হয়নি। এই হাসিনা সরকার কিন্তু রাষ্ট্রীয় যে সিস্টেম, কাঠামো, এই কাঠামো এবং সংবিধানটাই আসলে ফ্যাসিবাদী হবার বা ফ্যাসিবাদ সৃষ্টির এক ধরনের সুযোগ আছে। তো সেক্ষেত্রে পরবর্তীতে যারা রাষ্ট্র পরিচালনায় আসবে তারাও যদি এই পদ্ধতির মধ্য দিয়ে আসে, তারাও তো এই ফ্যাসিবাদ হিসেবে একসময় মাথা উঁচু করে দাঁড়াবে। খুব সুন্দর একটা কথা বলেছেন। ধরেন তত্ত্বাবধায়ক সরকার একটা আইন পাশ হলো, এর আগে একটা নির্বাচনী ব্যবস্থা ছিল।
ওই নির্বাচনী ব্যবস্থায় যে একটা সরকার ক্ষমতা থাকবে, সেই সরকারের অধীনে একটা নির্বাচন হবে। শেখ হাসিনার আন্দোলন, দীর্ঘদিনের আন্দোলনের ফসল কিন্তু ছিল এটা। শেখ হাসিনা এবং জামাতের দীর্ঘদিনের আন্দোলনের ফসল ছিল এটা। ওই আইনটা তৈরি করলো, যেই আইনের মাধ্যমে পরবর্তীতে 2-3টা নির্বাচন হলো এবং সেই নির্বাচনগুলো খুবই ফেয়ার হলো, তুলনামূলক বিতর্কহীন নির্বাচন হলো। কিন্তু শেখ হাসিনা কি করলেন, ওনার মনন এবং মস্তিষ্কের মধ্যে ফ্যাসিবাদ লুকিয়েছিল, এটা জন্মগতভাবে। ওনার পিতা যখন এদেশে পাকিস্তান কারাগার থেকে উনি আসলেন, উনি শুনলেন যে উনি প্রধানমন্ত্রী। উনি রাষ্ট্রপতি ছিলেন, ঠিক একদিনের মাথায় উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন এক প্রজ্ঞাপনের মাধ্যমে। জি, উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন। উনি যখন প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি দেখলেন যে রাষ্ট্রপতির নামে দেশ পরিচালনা হচ্ছে, আইন পাস হচ্ছে, পার্লামেন্টের সমস্ত কিছু রাষ্ট্রপতির নামে হচ্ছে। উনি মনে করলেন যে রাষ্ট্রপতি ইজ দ্য বেস্ট। উনি কি করলেন, ওই প্রধানমন্ত্রিত্ব এই সিস্টেমটা বাদ দিয়ে উনি রাষ্ট্রপতি সিস্টেমে গেলেন, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। সেটা করার সিস্টেমটা কি করলেন উনি দেখলেন যে আমি যদি এই রাষ্ট্রপতি সিস্টেম চালু করতে যাই, তাহলে তো আবার প্রাইম মিনিস্টার সিস্টেম এটা থেকে যায়, পার্লামেন্টারি সিস্টেমটা থেকে যায়। সেক্ষেত্রে তো প্রধানমন্ত্রী সমস্ত নির্বাহী ক্ষমতার মালিক, রাষ্ট্রপতি নামে মাত্র। উনি দুইটাকে বাদ করলেন। বাদ করে দিয়ে উনি কী করলেন, একটা বাকশাল কায়েম করলেন, অর্থাৎ একদলীয় বাকশাল কায়েম করলেন, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন, একটা বাকশাল কায়েম করে বাকশালের প্রধান উনি হলেন, রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ওনার হাতে কেন্দ্রীভূত করার জন্য। কিন্তু এদেশের জনগণ কিন্তু এটা মেনে নেয়নি, যার পরিণতি হয়েছিল 1975 সালের 15ই আগস্ট। এই যে জায়গার থেকে শুরু হলো, শেখ হাসিনা কিন্তু ওই জায়গাটাই ধরে মাথায় নিয়ে আসলেন, মানে 72ই থেকে গেলেন। হ্যাঁ, উনি ওই জায়গাটা নিয়ে আসলেন। আনার পরে উনিও কিন্তু এদেশের এই গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার, জনগণের মৌলিক যে অধিকার, সাংবিধানিক যে অধিকার, এই বিষয়গুলো কিন্তু অস্বীকার করলেন। এগুলো উনি মেনে নিতে পারলেন না, পিতার মতোই। নির্বাচনী প্রক্রিয়াটার মাধ্যমে কিন্তু উনি ফ্যাসিস্টের জন্মের সূত্রপাত করলেন। 2014 সালে যেটাকে উনি পাকাপোক্ত করলেন, 2018 সালে উনি একেবারেই অ্যাবসলিউটলি নিয়ে নিলেন, প্রাতিষ্ঠানিক রূপ দিলেন। জি। এবং 24 সালে যেটা করেছেন, সেটা আমি একটা আমার আর্টিকেলে লিখেছিলাম নয়াদিগন্তে, যে উত্তর কোরিয়ার মডেলই হচ্ছে 2024-এর নির্বাচন। আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে আমরা একটি সংবাদে দেখলাম নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রলীগের সভাপতিকে পেটালেন সাধারণ সম্পাদক। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কি এসব ঘটনায় হস্তক্ষেপ করেছে, নাকি স্বাভাবিকভাবেই? ফ্যাসিস্টের মূল এটা হলো যে ওরা কিন্তু একদম রুট লেভেল পর্যন্ত চলে যেতে চায়, যার কারণে একক কর্তৃত্ব একেবারে টপ টু বটম। এটা কিন্তু তার একটা লক্ষণ। কারণ ওই ক্ষেত্রে তো গণতান্ত্রিক উপায়ে ওই কমিটিটা নির্বাচিত হয়েছিল না। এটা নোয়াখালীর সোনাইমুড়ির একটা ইউনিয়নের ঘটনা। সেটাকে কেন্দ্র করে আমরা দেখলাম কি, যে ছাত্রলীগের যে সাধারণ সম্পাদক, উনি ছাত্রলীগের সভাপতিকে মেরে একটা ওয়ার্ড কমিটিতে সিগনেচার করতে বাধ্য করলেন। অর্থাৎ এটা যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হতো, তাহলে আসলে রাজনীতিও ছিল না, রাজনীতি ছিল না, ওই অর্থে রাজনীতির চর্চাও ছিল না। এবং এই বিষয়ে একটু শিমুল কুম্ভকারের কাছ থেকে আসলে জানতে চাই। শিমুল কুম্ভকার, আসলে শেখ হাসিনা চেয়েছিলেন যে কেউ থাকবে না, তার প্রতিদ্বন্দ্বী কেউ থাকবে না, তিনি একক থাকবেন। তিনি আমরা আজকের যে সংবাদটি দেখলাম যে ছাত্রলীগের সভাপতিকে পেটালেন ছাত্রলীগের সেক্রেটারি, এটি আসলে তো রাজনীতি ছিল না। তিনি তো প্রকারান্তে নিজের দল আওয়ামী লীগকেও শেষ করে দিয়েছিলেন। আপনার কাছে কি মনে হয়, এটা আসলে ফ্যাসিজমের ধরনটি কি এরকম যে নিজের অস্তিত্ব ধ্বংস করে দেয়? ফ্যাসিবাদ হচ্ছে যে মূলত এরকম একটা ইডিওলজি, যেটা হচ্ছে যে শুধুমাত্র তার গোষ্ঠী, তার যে আপন বলয় এবং আপন আদর্শ, সেটাই কেবলমাত্র অবস্থান করবে, আর কোনো বিপরীত আদর্শ বা বিপরীত কোনো মতামত সেখানে সামনে থাকবে না। এটা হচ্ছে যে ফ্যাসিবাদের মূল উদ্দেশ্য বা মূল বৈশিষ্ট্য। তাহলে কি শেখ হাসিনা এখানে ফ্যাসিজম চর্চা করতে গিয়েও কিছুটা ভুল করেছিলেন? না, আপনি যেমনটা বললেন যে শেখ হাসিনা চেয়েছেন যে তার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকুক, এমনটা আসলে তার পিতা শেখ মুজিবও চেয়েছিলেন, যার ফলে বাকশালের যে প্রস্তাব সেটা এসেছিল, বাকশালের ব্যবস্থার দিকে যাচ্ছিল দেশ। শেখ হাসিনা যেই ব্যবস্থা চালু করে দিয়েছিলেন, সেইখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে একটা জঙ্গলের আইন, যে অধিক ক্ষমতাশালী, এটা ঠিক মানে অ্যাকচুয়াল ফ্যাসিবাদ না, কিন্তু এটা আসলে মানে এর চেয়েও বেশি কিছু। এটা জঙ্গলের আইন, যে ক্ষমতাশালী সে দুর্বলকে ধরে খাবে। তো ঠিক
এমনটাই ঘটেছে গত 16 বছর ধরে, যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার সভাপতিকে পেটাচ্ছেন, কারণ তার ক্ষমতাটা লাগবে, সে কোনো কারণে অধিক ক্ষমতাশালী বা তার ক্ষমতাটা বৃদ্ধি পেয়েছে এটা বলাই যায়, এবং সে ক্ষমতাটা প্রদর্শন করছেন, এবং সে ক্ষমতা প্রদর্শন করছেন যাতে সে যদি সভাপতিকে পেটাতে পারেন, তার মানে বাকি দুনিয়ার আর কাউকে তিনি পরোয়া করেন না, সেটা উনি প্রমাণ করতে চান। এমন ঘটনা আমরা ছাত্রলীগের এই থানা কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি সব জায়গায় আমরা দেখেছি। এমনকি আমরা এর বিপরীত ঘটনাও দেখেছি, যে যেই ছাত্রলীগ পুলিশের সাথে একসাথে বিভিন্ন আন্দোলন দমন করে থাকে, একসাথে পুলিশ আর ছাত্রলীগ ভাই ভাই হয়ে আন্দোলনকারীদের পেটাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে ঠুনকো কোনো কারণে পুলিশের সাথে যখন তার বিরোধ বাঁধে, পুলিশ কিন্তু ছাত্রলীগের 2 কর্মীকে, পুলিশের একজন এডিসি, পুলিশের একজন এডিসি দাঁত ভেঙে দিয়েছিল, হ্যাঁ মানে রাইফেলের বাট দিয়ে দাঁত ভেঙে দিয়েছিল। এই ঘটনা যে মানে ঘটলো, তার মানে এটাই প্রমাণ করে যে তুমি কে কার ক্ষমতা কত বেশি প্রদর্শন করতে পারবে। মানে এটা কি আসলে জঙ্গল লয়ের সিস্টেমটাই এটা, এবং জঙ্গল লয় এক্সারসাইজ হয়েছে। একেবারেই তাই, এখানে আসলে জঙ্গলের আইনই প্রণয়ন করা হয়েছে। ধন্যবাদ শিমুল। হারুন ভাই, আমরা আরেকটি সংবাদে দেখলাম জাহা আলমস wrongful detention in 26 loan scam cases. SEC transfers blame on bank. দ্য ডেইলি নিউজের একটি সংবাদ, যে জাহা আলম নামের একজন, আমরা জানি যে বিভিন্ন মামলায় তিনি 26টি মামলায় বিনা কারণে, বিনা অপরাধ করেই তিনি কেলেঙ্কারির মামলা নিয়ে 3 বছর জেলে ছিলেন, এবং শেষ পর্যন্ত গণমাধ্যমে যখন এটি বেশি ছড়াছড়ি হয়ে গেল তখন তিনি ছাড়া পেলেন। এটি কি আসলে আইনের ব্যর্থতা নাকি রাষ্ট্রের ষড়যন্ত্র ছিল? আইনের শাসনের মূল কথা হচ্ছে আইনের চোখে সবাই সমান, বিনা বিচারে কাউকে আটক করা যাবে না। জাহা আলমকে আপনার আটক করেছে কিন্তু বিনা বিচারে, 3 বছর জেল খাটিয়েছে। আমার প্রশ্ন হলো, এখানে তদন্ত করেছে দুদক, তদন্ত করেছে পুলিশ, এখানে ব্যাংকের যে বিষয়টা সেটা ছিল ব্যাংক কর্মকর্তাগণ, তার নাম ছিল জাহা আলম, যিনি লোন নিয়েছেন তার নাম ছিল আবু সালেক। আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় যে আবু সালেক, জাহা আলম কিভাবে আবু সালেক হলো এই যুগে, যেখানে এনআইডি আছে, প্রযুক্তির অবাধ প্রভাব, ছবি আছে, সমস্ত কিছু আছে, সমস্ত ডকুমেন্টস আছে, সেই জায়গায় আপনার এই কাজটা কিভাবে হলো? আসামি শনাক্তকরণের একটা বিষয় আসে মামলা হলে, তো এখানে দুদক আসামি শনাক্ত করলো, পুলিশ আসামি শনাক্ত করলো, ব্যাংক শনাক্ত করলো, তাকে ব্যাংকে ডেকে নেওয়া হলো, দুদকে ডেকে নেওয়া হলো, তার সিগনেচার, তার ছবি কোনোটাই মিল পেল না, কিন্তু তারা চার্জশিট দিল। সেই চার্জশিটে কিন্তু আপনার আবু সালেকের নামে ছিল, কিন্তু জেল খাটলো জাহা আলম। এখানে ত্রুটিগুলো কার? ত্রুটিগুলো দুদকের, ত্রুটি ব্যাংকের, ত্রুটি বিচারকেরও আছে। কেন বিচারকের আছে? জাহা আলম বারবার বলেছিলেন, যখনই তাকে কোর্টে আনা হচ্ছিল উনি বারবার বলেছিলেন আমি কিন্তু আবু সালেক নয়, আমি জাহা আলম। তো কোর্ট তো এই কথাটা শুনবে, সে তো জেলের মধ্যেই ছিল। তিনি এক ধরনের ষড়যন্ত্রের শিকার, যে আওয়ামী লীগ যে এইভাবে লুটপাট করেছে, সেই লুটপাট হয়তো একটি প্রকাশ্যে চলে এসেছে, সেটি কারো না কারো ঘাড়ে চাপাতে হবে, নাগরিক হিসেবে, দুর্বল নাগরিক হিসেবে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই জাহা আলমের মধ্যে একজন নিরীহ গার্মেন্ট পাটকল কর্মীকে 3 বছর তার এরকম অজস্র ঘটনা হয়তো ওই এই দুঃশাসনের এই 16 বছর ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এটা, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য এটা, মানে চাপিয়ে দেওয়া, মানে রাষ্ট্র জোর করে একজনকে চাপিয়ে দেয়, এবং নাগরিক হিসেবে তার সেটি মেনে নিতে বাধ্য থাকতে হবে। জি, ধন্যবাদ হারুন ভাই। আমরা শেষ করব শিমুল কুম্ভকার, রাষ্ট্রদূতের গাড়িতে হামলায় চার্জশিট জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা, ওই হামলার উদ্দেশ্য কি ছিল? মার্কিন রাষ্ট্রদূত বার্নি কাটের গাড়িতে স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নানকের নাম চলে এসেছিল, যাদের নাম এসেছিল, এবং আমার যতদূর মনে পড়ে এটা সম্ভবত 2018 সালের ঘটনা, এবং নির্বাচনের আগ মুহূর্তে উনি জনাব বার্নিকাট সুজনের কোনো একটা মদিউল আলম মজুমদারের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন, পারিবারিক একটি অনুষ্ঠান। জি, এই ঘটনা আমেরিকাকে এক ধরনের থ্রেট করা ছিল না, অ্যাকচুয়ালি সেরকমও না। আসলে বার্নিকাট সাহেব সুজনের সাথে সাক্ষাৎ করছিলেন, বা একটা সৌজন্য সাক্ষাৎ ছিল, একই সাথে বাংলাদেশের পরিস্থিতি বা নির্বাচনী পরিস্থিতি, নির্বাচনের গ্রহণযোগ্যতা বা কীরকম সম্ভাব্য, কীরকম হতে পারে, আবহাওয়া কীরকম, সেটা হয়তো উনি যাচাই করতে গেছেন বা এক ধরনের আলাপ করতে গেছেন। তো এইখানে স্বাভাবিকভাবেই
আওয়ামী লীগের যেই নির্বাচনী প্রস্তুতি, সেই প্রস্তুতির মধ্যেই এক ছিল ধরনের ভয়ের পরিবেশ সৃষ্টি করা। হ্যাঁ, ভয়ের পরিবেশ তো ডেফিনেটলি ছিল। আওয়ামী লীগের নির্বাচনের প্রস্তুতির মধ্যেই ছিল এক ধরনের ছলচাতুরি বা এক ধরনের চুরির মতো ব্যাপার, যে সে জানে যে আমি ওই 18 সালের নির্বাচন, মানে আওয়ামী লীগ জানে যে এই নির্বাচনটা আমি কারচুপি করে, জোর জবরদস্তি করে, রাতে ভোট মেরে কিংবা কাউকে জেলে পুরে আটকিয়ে বিরোধী দলের লোকজনকে সরিয়ে আমি জিতবই। তো যখন সে করবেই প্ল্যান করেছে, সে এইরকম মুহূর্তে একটা আমেরিকান রাষ্ট্রদূত বা বিদেশি কোনো রাষ্ট্রদূত এসে যে নির্বাচনী আবহাওয়া উনি জানতে চাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই তারাও বিভিন্ন জায়গায় চেষ্টা করবে বাধা দিতে, চেষ্টা করবে মানে সিকিউরিটি মেজার্সের কারণে তারাও যাতে তাদের কাছে সঠিক তথ্য, অবাধ মানে তথ্যগুলো না পৌঁছায়, কিংবা এক ধরনের ভয়ও হয়তোবা পাওয়ানোর চেষ্টা করেছে যে এর চেয়ে বেশি বাড়লে কিন্তু আমরা অ্যাকশন নিব। জি, হয়তো এরকমই শিমুল কুম্ভকার, আসলে বর্তমান পরিস্থিতিতে আসলে সরকারের কোন ধরনের সিদ্ধান্তে যাওয়া উচিত, আপনার পরামর্শ কি? 30 সেকেন্ডে শেষ করব আমরা। বর্তমান সরকারের কাছে আমার পরামর্শ যদি বলতে হয়, সেটা আমি বলবো যে আপনারা বিগত ফ্যাসিবাদের যে সময়, শেখ হাসিনার যে পরিণতি, সেই পরিণতির দিকে তাকান এবং সেই পরিণতি থেকে আপনারা শিক্ষা নেন এবং জনমনে স্বস্তি আনার যাবতীয় ব্যবস্থা, সেই ব্যবস্থাটা করেন এবং জনগণকে স্বস্তি দেন। জি, হারুন ভাই, আপনার পরামর্শ এবং প্রত্যাশাকে ছোট্ট করে। জনগণের মূল চাহিদা কিন্তু হচ্ছে একটি ভোট প্রদান করা, ভোটের মাধ্যমে একটি সরকার নির্বাচন করা, এবং সেই নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন হবে। গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে এবং জনগণ শাসিত হবে। এটা হচ্ছে দেশের জনগণের মূল চাহিদা। সেটা 70 সাল থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত সেটাই দাবি। তো এই সরকারের কাছে আমার পরামর্শ হলো, আপনারা যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কারগুলো একটু দ্রুত করে, প্রয়োজনীয় সংস্কার যেগুলো, সেগুলো দ্রুত শেষ করে আপনারা একটি গণতান্ত্রিক নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উত্তম হবে। নতুবা আজকে দেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি, দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই সরকারের পক্ষে এটা খুব কঠিন হয়ে দাঁড়াবে সামনের দিনে। এই কারণে একটি গণতান্ত্রিক নির্বাচন খুবই জরুরি এবং খুব দ্রুত প্রয়োজন। জি, ধন্যবাদ হারুন ভাই, আপনাকে ধন্যবাদ শিমুল, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।